আমাকে বলুন আপনাকে কি দেখাবো। আমরা একটা নেকলেস আর কিছু ইয়াররিংস দেখতে চাই। হ্যাঁ দেখুন, এটা খুবই চোখো ডিজাইন। পছন্দ হয়নি? 1 মিনিট অপেক্ষা করুন। অবনি প্রতিটা নেকলেস দেখার আগেই তার দাম আন্দাজ করছিল। এগুলো অবনির বাজেটের বাইরে ছিল। গৌতমও এটা বুঝে গিয়েছিল। এত কিছু সাজানোর পরেও অবনি এখনও কিছুই পছন্দ করেনি। এটা দেখে শপ ওনার পুরোপুরি বিরক্ত হয়ে গেল। গৌতম আর অবনিও ইশারায় কথা বলছিল। এটা দেখে তার সন্দেহ হলো যে এটা কোনো প্রতারণা হতে পারে। সে সঙ্গে সঙ্গে বাইরে দাঁড়ানো গার্ডদের ইশারা করল, আর তারা সঙ্গে সঙ্গে ভেতরে চলে এলো। সে অবনি, গৌতম আর গীতার ওপর নজর রাখতে শুরু করলো, যা অবনি আর গীতাকে নার্ভাস করে তুলল। আমি তোমাদের সামনে এত দামি দামি ডিজাইন সাজিয়ে দিয়েছি, এখন যদি এগুলোর কোনোটাও পছন্দ না হয় তাহলে আমাকে জানাও। এমন কিছু না, আমাদের ভালোই লাগছে, কিন্তু ভাই, আমি মিথ্যে বলছি না। দোকানে অনেক কাস্টমার আসে, কিন্তু আমি কখনো কাউন্টারের বাইরে উঠে কাউকে জুয়েলারি দেখাতে যাই না। আমার দোকানের সেলসম্যানের কাজ এটা। ধন্যবাদ, আমরা এগুলো থেকেই বেছে নেব। এটা বলে আপনি নেকলেসটা টেবিলের উপর রাখল। নেকলেসটা ঝলকানি থেকেই বোঝা যাচ্ছিল এটা খুবই দামি। এতে সবুজ পাথরের কাজ ছিল, আর পুরো নেকলেস জুড়ে খুব সুন্দর ডিজাইন করা ছিল। কিন্তু আপনির পছন্দ কোনোভাবে ওই নেকলেসটাতেই আটকে গেল। গৌতম নেকলেসটা আর আপনির চোখের গভীর ঝলকানি দেখছিল। তার মনে হচ্ছিল এখনই আপনির জন্য নেকলেসটা কিনে ফেলে। আরে এটা খুবই রেয়ার পিস, পিওর যোধপুরি ডিজাইন। এটা কাজও চক্ষু, ডিজাইনটাও চক্ষু। না না, আসলে এটা খুব দামি। আমাদের বাজেট শুধু 50,000 টাকা পর্যন্ত। আরে আপনি কি করছেন? এটা কেন প্যাক করছেন? তাহলে আমি কি করব? প্যাক করে তোমাদের দিয়ে দেব? আরে ভাই, যদি তোমাদের কাছে এত দামি জুয়েলারি কেনার সামর্থ্য না থাকে তাহলে আগে বললে ভালো হতো। এত দামি দামি সেট তোমাদের সামনে বের করলাম, জানি না কোথা থেকে এসেছো। ভাই, সব গুছিয়ে ফেলো। আরে যখন তোমাদের এত বাজেটই ছিল না তখন আগে বললে না কেন? জানো এটা একটা রেয়ার নেকলেস। আরে আমরা কি করব? আমরা আসার পর থেকেই এই ভদ্রলোক জুয়েলারি সাজিয়েই যাচ্ছেন, এতে আমাদের কি দোষ? এটা কি? ও, উল্টে পুলিশই চোরকে ধরেছে। আমি আগেই খবর পেয়েছিলাম তোমাদের পকেটে হয়তো একটুও টাকা নেই, শুধু দামি জিনিস দেখতে এসেছো। যথেষ্ট হয়েছে, অনেকক্ষণ ধরে শুনছি। আরে রাজু, পুলিশকে ফোন করো। এরা দোকানে এসে আমাদের হুমকি দিচ্ছে। গৌতম, চলো যাই। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, যান। যেমন এখানে সময় নষ্ট করেছেন তেমনই বাইরে গিয়েও করুন। আরে উনি কি বলছে? আরে স্যার, এদের জন্য এটা রোজকার নাটক। আমি এদের গতকাল অ্যান্টিক মার্কেটে দেখেছিলাম, সেখানেও ভাঙচুর করছিল, আর টাকা দেওয়ার সময় উধাও হয়ে গিয়েছিল। তাই তো, এরা সেই একই লোক। এখন বুঝতে পারছি, যখন তুমি তোমার বউকে কিছু কিনে দিতে পারো না তখন শুধু দামি নেকলেস দেখতে আসো, আবার চুরি করারও ইচ্ছা রাখো। মুহূর্তের মধ্যেই পরিস্থিতি খারাপ হয়ে উঠল। এটা দেখে অবনির গলা শুকিয়ে গেল। সামনে দাঁড়ানো সেলসম্যান এখন আর কিছু শুনতেই রাজি নয়। কে বলেছে যে আমার এটা কেনার সামর্থ্য নেই? গৌতমের মুখ থেকে বের হওয়া এই কথা সবাইকে চমকে দিল। আরে ওই নেকলেসটার দাম 12 লাখ টাকা। তুমি কি এটা কিনতে পারবে? যদি পারো তাহলে নিয়ে এসে দেখাও। গৌতম চাইলে এই মুহূর্তেই পুরো দোকানটাই অবনির জন্য কিনে নিতে পারত, কিন্তু এখন সে নিজের পরিচয় কাউকে জানাতে চায় না। স্যার, এটা আমার দোষ, ভুলটা আমি করেছি। আগে বলা উচিত ছিল যে আমাদের বাজেট শুধু 50,000 টাকা। যদি আপনার কাছে 50,000 টাকার মধ্যে কিছু না থাকে অন্য কোথাও থেকে নিয়ে নেব। আরে ম্যাডাম, আপনাকে বলি, আমাদের কাছে সব ধরনের জুয়েলারি আছে। এই ভাই, একটু সস্তারগুলো দেখাও। পরের মুহূর্তেই সে পাশে দাঁড়ানো সেলসম্যানকে ডেকে জুয়েলারি দেখাতে বলল। অবনি নিজের অনুভূতি সামলে নিয়ে
খুব অল্প সময়ের মধ্যেই একটি সাধারণ নেকলেস পছন্দ করল, যার দাম ছিল 60,000। মমের জন্য পেমেন্ট করে দাও। নেকলেসটা প্যাক হওয়ার পর আভনি গীতার দিকে তাকাতে লাগলো। গৌতমের জন্য পুরো মুডটাই খারাপ হয়ে গেল। এমন বড় দোকানে নিয়ে এসেছে যেন ওর পকেটে অনেক টাকা আছে। এই নাও। গীতার সঙ্গে সঙ্গে তার পার্স থেকে টাকা বের করে ক্যাশ কাউন্টারে জমা দিল এবং দোকান থেকে বেরিয়ে গেল। অনিল আর আভনিও তার পেছনে বেরিয়ে গেল, হাতে নেকলেসের ব্যাগ নিয়ে। কিন্তু গৌতম তখনও সেখানে দাঁড়িয়ে রাগ ভরে সব ওনারের দিকে তাকিয়েছিল। কি হলো ভাই, তোমার তো মুখটা পড়ে গেছে। যখন পকেটে টাকা থাকে না তখন মানুষের এত বাড়াবাড়ি করা উচিত নয়। এটা শুনে গৌতম দোকান থেকে বেরিয়ে এলো, কিন্তু তার রাগ তখনও কমেনি। বাইরে এসে সে দেখল আভনি গাড়ির পাশে তার জন্য অপেক্ষা করছে। স্যার, চাবি। আপনারা যান, আমি আসছি। এখন তোমার আর কি বাকি আছে? ভেতরে এত অপমানিত হওয়ার পরও কি তোমার মন ভরেনি? তুমি তো আমাদের এই দামি দোকানে নিয়ে গিয়েছিলে, তাই না? এখন আর কি নতুন বাকি আছে জানি না। মাম, প্লিজ। আসলে আপনি ভুল বুঝছেন। আমাকে কিছু সবজি কিনতে যেতে হবে। আজ রাতের খাবারের জন্য আমার কাছে কিছু নেই। এখন সে বাজারে যাক বা অন্য কোথাও যাক, তাতে আমাদের কি আসে যায়? অন্তত কিছু সময়ের জন্য এই লোকটার মুখ দেখতে হবে না। ঠিকই বলেছ, চলো যাই। গৌতম সেখানে দাঁড়িয়ে তাদের যেতে দেখছিল। আভনির গাড়ি চোখের আড়াল হওয়ার সাথে সাথেই সে নিজের শার্টের হাতা গুটিয়ে আবার সেই জুয়েলারির দোকানে ফিরে গেল। স্যার, এখন অনেক কাস্টমার আছে, দয়া করে পরে আসবেন। আমি 12 লাখ টাকার সেই নেকলেসটা কিনতে চাই। গৌতমের কথা শুনেই সব সেলসম্যান হাসতে শুরু করলো, এমনকি ওনারও নিজের হাসি থামাতে পারল না। তোমার নেকলেস আর তোমার বুদ্ধি কি তোমার স্ত্রীর পার্সে ফেলে এসেছো? আমার মনে হয় ওর ভেতরের মানুষটা হঠাৎ জেগে উঠেছে। যদি তোমাদের মজা করা শেষ হয়ে থাকে তাহলে এবার কিছু গুরুত্বপূর্ণ কথা বলা যায়। তুমি কি সত্যিই ওই নেকলেসটা কিনবে? তোমার তো সেটা কেনার সামর্থ্যই নেই। আমার স্ট্যাটাস কি সেটা তুমি কল্পনাও করতে পারবে না। আপাতত আমি এখানে শুধু একজন কাস্টমার হিসেবে এসেছি। আরে অনেক হয়েছে। সিকিউরিটি, ওকে ধরে নিয়ে গিয়ে বাইরে ফেলে দাও। এবার তুমি সরাসরি পুলিশ স্টেশনে যাবে। এই দোকানটা পুরো মার্কেটের খুবই নামকরা দোকান। আমি যদি একবার চিৎকার করি, এত মানুষ জড়ো হবে যে তুমি কল্পনাও করতে পারবে না তারা তোমার কি করবে। এখানে লোকজন আগে তোমাকে মারবে, তারপর পুলিশ স্টেশনে নিয়ে যাবে, তারপর পুলিশ মারবে। এটা শুনে গৌতম তার মোবাইল বের করল। এখন সে আর পিছু হটবে না। হ্যালো মুন্সিজি, শপ নাম্বার 105, ওল্ড সিটি, অজিতনগর। আপনার কাছে 10 মিনিট সময় আছে এখানে পৌঁছানোর জন্য। কাকে ফোন করলে? যদি কেউ এসে তোমাকে বাঁচিয়েও দেয় তাতে কি হবে? পরের 10 মিনিটে তুমি নিজেই সব জানতে পারবে। সেলসম্যানের মুখ রাগে লাল হয়ে উঠল। ঠিক তখনই আশেপাশের লোকেরা সুযোগ পেয়ে গৌতমকে কটাক্ষ করতে শুরু করল। এই দেশে গরিবের সমস্যা নেই, সমস্যা আছে এদের মতো ঠকদের জন্য। ওকে একবার দেখো, এত অপমানিত হওয়ার পরও সামনে দাঁড়িয়ে আছে। এটাই এদের জাত। চোর আর ঠকদের কাছে এসব কোনো ব্যাপার না। দেখো কেমন বুক ফুলিয়ে দাঁড়িয়ে আছে। দোকানের প্রতিটি কোণায় ফিসফিসানি শুরু হয়ে গিয়েছিল। একই সঙ্গে কিছু লোক 10 মিনিট পর কি হতে চলেছে তা দেখার অপেক্ষায় ছিল। কিন্তু তারপরই অনেকগুলো দামি গাড়ি এসে দোকানের বাইরে থামল। গাড়ি থামতেই কয়েকজন শক্তিশালী বডিগার্ড বন্দুক হাতে নিয়ে দোকানের সামনে দাঁড়ালো।
ঠিক তখনই মুন্সিজি গাড়ি থেকে নেমে দোকানটা ভালো করে দেখতে শুরু করলেন। মুন্সিজি দোকানে ঢুকতেই সামনে গৌতমকে দাঁড়িয়ে থাকতে দেখলেন। এখন সব বডিগার্ড পুরো দোকানটা ঘিরে ফেলেছে। মুন্সিজি আসতেই দোকানের ভেতরে আবার ফিসফিসানি শুরু হয়ে গেল। হ্যাঁ মাগান, এই ছোট দোকানে আপনি কি করছেন? মুন্সিজি, এই লোকটা আমার স্ট্যাটাস দেখাতে চায়। এটা বলেই গৌতম সেলসম্যানের সামনে গিয়ে তার চোখের দিকে তাকালো। এতগুলো বডিগার্ড দেখে সেলসম্যানের গলা শুকিয়ে গেল আর তার হৃদস্পন্দন বেড়ে গেল। তোমাদের এত সাহস হলো কিভাবে হুকুম স্যারের সাথে এভাবে কথা বলার? তোমরা কি জানো তোমরা কার সামনে দাঁড়িয়ে আছো? 1 মিনিট, শুধু 1 মিনিট লাগবে এই পুরো দোকান আর তোমাদের কিনে নিতে। মুন্সিজির গম্ভীর গলা শুনে দোকানদার স্বপনারের দিকে তাকাতে লাগল। ওনার তখনই গৌতমের স্ট্যাটাস আর ক্ষমতা চিনে ফেলেছিল। বাইরে থেকে গৌতম সাধারণ মানুষ মনে হলেও তার আসল পরিচয় ছিল সম্পূর্ণ আলাদা। যাও, টাকার ব্যাগটা নিয়ে আসো। ব্যাগটা আসতেই সবাই অবাক হয়ে গেল। ব্যাগটা পুরো টাকায় ভর্তি ছিল। অন্যদিকে স্বপনারের পা কাঁপতে শুরু করল। পরের মুহূর্তেই সে গৌতমের পায়ে পড়ে গেল। হুকুম, দয়া করে আমাকে মাফ করে দিন স্যার। আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করুন। হ্যাঁ মিস্টার সেলসম্যান, এখন বলো, তুমি কি আমার স্ট্যাটাস দেখতে চাও? মাফ করে দিন স্যার, আমি ভুল করেছি, দয়া করে আমাকে ক্ষমা করুন। ঠিক আছে, এবারের মতো তোমাদের ক্ষমা করে দিচ্ছি, কিন্তু এরপর যদি কেউ কাউকে নিয়ে মজা করে আমি ছেড়ে কথা বলবো না। এটা বলে গৌতম গার্ডদের দিকে ইশারা করল। কিছুক্ষণ আগেও যারা গৌতমকে নিয়ে মজা করছিল, এখন তাদের চোখে গৌতমের প্রতি অন্যরকম সম্মান দেখা যাচ্ছিল। এখন সেই নেকলেসটা বের করো, যেটা আমার স্ত্রী পছন্দ করেছিল। হ্যাঁ, আরে কি দাঁড়িয়ে দেখছো, যাও নিয়ে আসো। গৌতম সেই নেকলেসটা দেখল। তার মুখে হালকা হাসি ফুটে উঠল। কিছুক্ষণের মধ্যেই সে দোকান থেকে অনেক দামি জুয়েলারি কিনে ফেলল। এটা দেখে স্বপনারের প্রায় মাথা ঘুরে বসে পড়ার মতো অবস্থা হয়ে গেল। নাও, চলো মুন্সিজি। মুন্সিজি, সব জুয়েলারি ঠিক মতো প্যাক করাও আর সাথে কিছু দামি গিফটও যোগ করো। কাল অভনির কাজিনের বিয়ে, আমি চাই না সে যারও কাছে ছোট হোক, তাই সব গিফট অভনির কাছে পৌঁছে দেবে। আর হ্যাঁ, ওই নীল রঙের বক্সটা আলাদা করে বের করে দাও। জি স্যার, এটা আমি নিজের হাতে আমার অভনিকে উপহার দিতে চাই। জি স্যার। ছোট মুখে বড় কথা, আপনি কেন আপনার সত্যিটা অভনিকে বলেন না? বলবো মুন্সিজি, এখন সঠিক সময় নয়, সময় এলে আমি নিজেই বলবো। ভালো কথা। আপনার শ্বশুরবাড়ির লোকেরা যদি জানতে পারে আপনি রাঞ্জরের রাথর, তাহলে তারা কখনোই আপনাকে অভনিকে ডিভোর্স দিতে দেবে না। আমরা চলি মুন্সিজি। গৌতম কিছু বলল না।
কিন্তু তার চোখে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে মুন্সিজির কথায় সে খুশি নয়। মুন্সিজিও বুঝতে পারছিল না কেন সে ফুলের সহজ পথ ছেড়ে কাঁটার পথ বেছে নিচ্ছে। বাড়িতে ফিরে সবজি নিয়ে আসার পর তার মুখের হাসি মিলিয়ে গেল। বাড়িতে তখন নতুন করে তর্ক শুরু হয়েছে, আর গীতা শুধু গৌতমের অপেক্ষা করছিল। ওহো, আসো মহারাজ। আমি তো ভেবেছিলাম তুমি অন্য শহরে সবজি কিনতে গেছো। ব্যাপারটা তা নয়, আসলে চুপ। আজ আবার আমার মেয়েকে তোমার জন্য অপমানিত হতে হলো। মা, জানি না কোন জন্মের পাপের শাস্তি ঈশ্বর আমাকে দিচ্ছেন। আপনি এক্ষুনি এই লোকটাকে ডিভোর্স দাও প্লিজ। আপনি মা, আবার শুরু করো না। এবার এটা গৌতমের দোষ ছিল না। আমি প্রতিদিন ডিভোর্সের কথা শুনে ক্লান্ত হয়ে গেছি। তাহলে আমি কি করব? এই লোকটাকে দেখলেই আমার দম বন্ধ হয়ে আসে। হে ভগবান, এখন শুধু তুমি এই মেয়েকে বোঝাতে পারো, কারণ সে আমার কথা শোনা বন্ধ করে দিয়েছে। আজও কত ছেলেরা ওর পিছনে আছে, কিন্তু গীতার কান্না আর নাটক নতুন কিছু ছিল না। সে প্রায় প্রতিদিনই অবনীকে এভাবে ইমোশনাল ব্ল্যাকমেল করত। গৌতম, তুমি গিয়ে কিছু খাওয়ার ব্যবস্থা করো, আমি মাকে সামলে নেব। আর শোনো, ভালো কিছু রান্না করবে, আর সিঙ্কে একটা নোংরা বাসনও দেখতে চাই না। যাও। গৌতম সঙ্গে সঙ্গেই রান্নাঘরে চলে গেল, কিন্তু গীতার রাগ তখনও কমেনি। তার চোখে জলও ছিল। মা, মা, তুমি বেশি ভাবছো, এমন কিছু নয়, প্লিজ। মেয়ে প্লিজ, এখনো দেরি হয়নি। পরে যদি আফসোস করতে না চাও তাহলে আজই এই লোকটাকে ডিভোর্স দাও প্লিজ। মেয়ে, তুমি আবার একই কথা বলছো, কিভাবে বোঝাবো তোমাকে? দেখো, তুমি যতই বোঝাও আমি কখনোই গৌতমকে ডিভোর্স করব না, আর এটা ফাইনাল। মেয়ে প্লিজ, এটা বোঝো। अवनी, अवनी, অনেক আগে একটা খবর শুনেছিলাম তার পকেটে টাকা নেই, শুধু দামি জিনিস দেখতে আসে। আজ অবনী ডিভোর্স করতে অস্বীকার করলেও জুয়েলারির দোকানে যে অপমানটা সে সহ্য করেছে সেটা এখনও তার মনে ঘুরছিল। গৌতম ঘরে ঢুকতেই সে স্যান্ডউইচের প্লেটটা রেখে অবনীর দিকে তাকালো। অবনী, তোমার গিফট নিয়ে বেশি চিন্তা করো না, আমি কিছু ব্যবস্থা করার চেষ্টা করব। তুমি ব্যবস্থা করবে? কিভাবে? কিছু করার দরকার নেই, চুপচাপ গিয়ে ম্যাট্রেসটা নিয়ে নিচে গিয়ে ঘুমাও। গুড নাইট। গিফট কিনতে না পারার জন্য অবনীর গলায় স্পষ্ট রাগ ফুটে উঠছিল, কিন্তু সে জানত না যে গৌতম ইতিমধ্যেই গায়ত্রী দেবীর জন্য অনেক গিফট কিনে ফেলেছে, যেগুলো দেখে আগামীকাল অবনী অবাক হয়ে যাবে। অবনী একটি দারুণ নীল ড্রেস পরেছিল, যা তার সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলেছিল। এই কারণেই গৌতম গাড়ি চালানোর সময় বারবার আয়নার মাধ্যমে তার দিকে তাকাচ্ছিল। কিছুক্ষণের মধ্যেই গৌতম আগরওয়াল হাউসের বাইরে গাড়ি পার্ক করল। বাড়ির সাজসজ্জা আর অনেক দামি গাড়ি দেখে বোঝা যাচ্ছিল যে আগরওয়াল পরিবারের সব সদস্যই পার্টিতে উপস্থিত রয়েছে। আগরওয়াল হাউসে ঢুকতেই সেখানে উপস্থিত লোকজন তাদের দিকে তাকাতে শুরু করল। কেউ কেউ গৌতমকে দেখে হাসাহাসি করছিল,
আবার কেউ তাকে দেখেই মুখ ফিরিয়ে নিচ্ছিল। গীতা আর অনিল গায়ত্রী দেবীর রুমে তাকে দেখতে গেল, কারণ সব ডাউরির জিনিসপত্র সেখানেই রাখা ছিল। তারা চলে যেতেই অবনী ও গৌতম থেকে আলাদা হয়ে বাথরুমের দিকে চলে গেল, কারণ পার্টিতে উপস্থিত লোকজন তখনও গৌতম নিয়ে কথা বলছিল। সে গৌতমের সাথে থেকে লোকজনের গসিপের শিকার হতে চায়নি। কিন্তু রুমের বাইরে পৌঁছতেই অবনী তার দাদির রাগী গলা শুনতে পেল। কি এনেছো তোমরা? আমি বলেছিলাম অন্তত 5 লাখ টাকার একটা নেকলেস আনতে, আর তোমরা এটা এনেছো? যদি টাকা না থাকে তাহলে তোমাদের ওই অকেজো মাথাটা কাজে লাগাও না কেন? সারা দিন বাড়িতে পড়ে থাকে, ফ্রিতে শুধু শুধু রুটি খায়। গ্র্যান্ডমা, কি হয়েছে যে আপনি মম আর ড্যাডকে এত বকছেন? অবনীর রাগী গলা শুনে গায়ত্রীর নেকলেসটা ছুঁড়ে ফেলে সরাসরি অবনীর চোখের দিকে তাকালো। আমার সামনে জোরে কথা বলার সাহস হলো কিভাবে? আজ শানায়ার এঙ্গেজমেন্ট, তাও শহরের সবচেয়ে বড় পরিবারের সাথে। তারা আমাকে জিজ্ঞেস করবে তোমার বাবা আমাকে কি গিফট দিয়েছে। আমি কি বলবো, কি উত্তর দেব? এই বাজে গিফট? এটা শুনে অবনী কিছু বলতে এগিয়ে যাচ্ছিল, কিন্তু অনিল ইশারায় তাকে থামালো। এখন নয়, কারণ সে গায়ত্রী দেবীর রাগ খুব ভালো করে জানত। আমরা আপনাকে খুশি করার জন্য সবকিছু করতে পারি, কিন্তু আপনার তিরস্কার কখনোই শেষ হবে না। এই নেকলেসটার দাম 60,000 টাকা। আমাদের জন্য 60,000 টাকা অনেক টাকা, কিন্তু আপনার কাছে এর কোনো মূল্য নেই। আপনি এটা তুলে ছুঁড়ে ফেললেন। গায়ত্রী দেবীর মুখ রাগে লাল হয়ে উঠল। তারপর সে পাশে রাখা চায়ের কাপটা তুলে নিয়ে রাগের মাথায় গরম চা ছুঁড়ে মারতে হাত তুলল। অবনী নিজেকে বাঁচাতে সঙ্গে সঙ্গে মুখ ফিরিয়ে নিল, আর ঠিক তখনই কাপ ভাঙার একটা জোরে শব্দ শোনা গেল। অবনী তাকিয়ে দেখে অবাক হয়ে গেল। গৌতম তার সামনে দাঁড়িয়ে আছে। সে গায়ত্রীর হাতটা ঠেলে কাপটা দেয়ালে ছুঁড়ে মেরেছে। তুমি ঠিক আছো? কোথাও লেগেছে? গায়ত্রী দেবী রাগে গৌতমের দিকে তাকিয়েছিল, কিন্তু কিছু বলার আগেই বাইরে থেকে একটা জোরে আওয়াজ শোনা গেল। করণবীর আঙ্কেল এসেছেন, তাড়াতাড়ি আসুন। করণবীরের নাম শুনে গায়ত্রী দেবীর রাগ কিছুটা কমে গেল, কারণ তার চোখে করণবীর ছিল তার সবচেয়ে প্রিয় ছেলে। গায়ত্রী দেবী যখন করণবীরকে দেখতে রুম থেকে বেরোতে যাচ্ছিল, তখনই একটি 6 ফুট লম্বা দামি স্যুট পরা লোক রুমে ঢুকল। আরে মা, কোথায় যাচ্ছ? আমি তো তোমাকে দেখতেই এসেছি। তাহলে ভাইও তার পুরো পরিবারে নিয়ে এসেছে? আমি তো ভেবেছিলাম ভাই বড় পার্টিতে আসে না। কেন ভাই? আরে জিজ্ঞেস করো না বাবা, দেখো 60,000 টাকার একটা বাজে নেকলেস নিয়ে এসেছে। নিজের কথা না ভাবলেও শানায়ার সম্মানের কথা তো ভাবতে পারতে। কাল সে একটা অচেনা বাড়িতে যাবে। জানো মা, ওকে কত কথা শুনতে হবে এর জন্য। আঙ্কেল, আপনি এসব বলতে পারছেন কারণ আপনার পরিবারের কাছে অনেক টাকা আছে, আর আপনি এই দামি জারি দিতে পারেন, কিন্তু ভুলে যাবেন না এই সব টাকা দাদুর। আপনি নিজে কিছুই উপার্জন করেননি। আর বাবার কথা বললে, যখন তাকে আগরওয়াল হাউস থেকে আলাদা করা হয়েছিল তখন গ্র্যান্ডমা তাকে সম্পত্তি থেকে কিছুই দেননি। এটা আপনি খুব ভালো করেই জানেন, তাই না? কি বললে? তুমি বলতে চাও আমি আমার সম্পত্তির টাকা লুকিয়ে রেখেছি?
আর আমার ছেলেদের মধ্যে পার্থক্য করি? হ্যাঁ গ্র্যান্ডমা, আপনি আপনার 2 ছেলের মধ্যে পার্থক্য করেন। যদি আমার কথায় সন্দেহ থাকে তাহলে নিজেই দেখুন। বাবার ইনভেনশনের অংশের কি হলো? অন্য লোকেরা তো তার প্রশংসা করছে, তাই না? মা, এসব কথা ছেড়ে দিন। দেখুন, আজ এত খুশির দিন, আর আপনি কেন এসব অকাজের লোক, মানে অকাজের কথায় সময় নষ্ট করছেন? চলুন আমার সাথে, আমি গাড়ি নিয়ে এসেছি, আর সানায়াকেও নিচে ডেকেছি। হ্যাঁ চলো। এটা কিন্তু এখানেই শেষ নয়, আমি তোমাকে এর জবাব দেব। দেখবে কিভাবে। চলুন আমার সাথে। এরপর কি করবে? গায়ত্রী দেবী পার্টিতে মুন্সিজি আসার পর কি হবে? এইসব প্রশ্নের উত্তর কি? পুরো গল্প জানতে দেখুন পরবর্তী এপিসোড শুধুমাত্র পকেট এফএম ইউটিউব চ্যানেলে, এবং শুনুন রয়্যাল ওয়ারিসের সব এপিসোড। নিচে দেওয়া ডেসক্রিপশনের লিংক থেকে পকেট এফএম অ্যাপ ডাউনলোড করুন।